শুভেচ্ছা। আমন্ত্রণ চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন বিভাগীয় খবরে। আজ রয়েছে চট্টগ্রাম বিভাগের ভিন্নধর্মী সব খবর, সাথে থাকছি আমি রনি দত্ত। দর্শক, শুনলে অবাক হবেন, এক একটি মূলার ওজন 5 থেকে 15 কেজি। কোনোটি উচ্চতায় ছাড়িয়ে যায় মানুষকেও। ভিন্ন বৈশিষ্ট্যের এই মূলার নাম জাপানি বা ভান্ডারি মূলা, যা চট্টগ্রামে একমাত্র চাষ ও বেচাকেনা হয় মাইজ ভান্ডার শরীফের বার্ষিক ওরসকে ঘিরে। এর মধ্যে ভান্ডারি মূলার ভান্ডারে ভরে উঠেছে হালদার 2 পার। এক একটি মূলার সাইজ যেন অবাক করা। কোনোটির 5 থেকে 7 কেজি, কোনোটি 15 কেজিরও বেশি। দেশে চাষ হওয়া মূলার সাথে যার কোনো মিলই নেই। হালদা নদী এবং ধুরং, শর্তা, মান্দাকিনি এই 3টি খালের 2 পার যেখানে চাষ হচ্ছে বিশাল আকার এ মূলা, যার নাম জাপানি বা ভান্ডারি মূলা। মাইজ ভান্ডার দরবার শরীফের বার্ষিক ওরসকে ঘিরে মূলত প্রতি বছর চাষ হয় জাপানি বিশেষ জাতের এই মূলা। ফটিকছড়ি উপজেলার বারুইয়ারহাটের পশ্চিম পাশে সুয়াবিল ও সুন্দরপুর ইউনিয়নের প্রায় 560 হেক্টর এলাকা জুড়ে এবার চাষ হয়েছে ভান্ডারি মূলা, যা স্বাদে ও বৈশিষ্ট্যে অন্যান্য জাতের মূলার চেয়ে আলাদা। রোপণের পর 90 দিনের মধ্যে ফলন হয় এই মূলার। এক একটি মূলা বিক্রি হয় 50 থেকে 400 টাকা পর্যন্ত। কৃষকরা বলছেন প্রতি বছরই দূর দূরান্ত থেকে মানুষজন ওরসে আসে এই মূলা কিনতে। মাইজ ভান্ডার 10 মাঘ কেন্দ্র করে আসলে আমি বিদেশ থেকে আসি আমার বাবাকে হেল্প করার জন্য। আমি একজন প্রবাসী। আমার আসলে আমাদের এখানে অনেক ঈদের আনন্দের মতো লাগে আর কি। 5 টনের উপর হবে, 200 100 এক পিস মনে করেন 200 বেশি, 150 বেশি, 300 বেশি, এরকম আর কি। গত বছর প্রায় দরকার মতো প্রায় 1.5 লাখ টাকার মতো হচ্ছে। জাপানি হাইব্রিড জাতের এই মূলা পাহাড়ি বেলে ও দোআঁশ মাটিতে দ্রুত বেড়ে ওঠে। গেল বছর প্রতি হেক্টরে 17 মেট্রিক টন মূলা উৎপাদন হয়েছিল, যা ছিল লক্ষ্যমাত্রার বেশি। সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে এবারও। এখানকার মাটিগুলোতে যেটা ফসল হয় সব ফসলই 4-5 গুণ বেশি ফলন হয়। সারা দেশে অ্যাভারেজ হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে মিষ্টি আলু আছে, গড়ে এটা 3 কেজি 4 কেজি করে হবে। আর মূলা হচ্ছে এখানে গড়ে 10-12 কেজি, 8-10 কেজি, তো ম্যাক্সিমাম 15-16 কেজি পর্যন্ত হয়। ঠিক তেমনি এখানে সিম, এখানে এই আখ, এখানে কলা, যত ধরনের ফসল আছে সবগুলো যে অ্যাভারেজ ফলন তার চেয়ে 2-3 গুণ ফলন এই এলাকাগুলোতে হয়। কৃষি গবেষণা ও মৃত্তিকা সম্পদ দপ্তরের সাহায্যে জেলার অন্যান্য জায়গায় এই মূলা চাষ করার পরিকল্পনার কথা জানায় কৃষি বিভাগ। আমি কৃষি গবেষণা ইনস্টিটিউটকে অনুরোধ করব ওই জাতের মূলাটা যেটা ফটিকছড়িতে ওই নির্দিষ্ট হালদার অববাহিকায় 2-3টা ইউনিয়নে এটা বেশি হচ্ছে, এটা ট্রায়াল দিয়ে ওরা বীজটা ওখান থেকে নিয়ে অন্যান্য অঞ্চলেও এটা ট্রায়াল দিতে পারে। এবার শুধু ওরস ঘিরে প্রায় 1.5 কোটি টাকার মূলা বিক্রি হওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম। নিজের কানের দুল বিক্রি এবং স্বামীর কাছ থেকে নেয়া টাকায় প্রথমে একটি গাভী কেনেন নোয়াখালীর নাজমা আক্তার। সেই গাভীর দুধ বিক্রি করে বাড়তে থাকে তার আয়। জমানো টাকায় একে একে যোগ হয় 60টি গাভী, গড়ে ওঠে খামার। বদলে যায় নাজমার পুরো পরিবারের ভাগ্য। তার এই ভাগ্য বদলের গল্প জানাচ্ছেন সুমন ভৌমিক। গল্পের শুরুটা 2 দশক আগের। নিজের 1 ভরি ওজনের কানের দুল বিক্রির পাশাপাশি স্বামীর কাছ থেকে নেয়া কিছু টাকা দিয়ে প্রথমে একটি উন্নত জাতের গাভী কিনেছেন নাজমা আক্তার। সেই গাভী থেকে বর্তমানে তার নাজমার নিজের নামেই এখানে গড়ে উঠেছে একটি খামার, যেখানে 60টির উপরে বাছুর এবং গাভী রয়েছে। মূলত আমার স্বামীর মোটা দাদার একটা গরুর সেট ছিল আর, তো উনি ওগুলা বিক্রি করতো, তো দেখতেছে ওগুলা লস আসতেছে। তাই আমি বললাম যে আমার একটা কানের দুল আছে, ওই দুলটা বিক্রি করে 50,000 টাকা হইব, আর কিছু টাকা দিয়ে আমার একটা গাভী কিনে দেন। তো গাভী তো এখন ওইটা তো এই মোটা দাদার সাথে তো গাভী রাখা যায় না। আমি বলছি যে আমার রান্নাঘরের এক পাশে আমি অর্ধেকে রান্না করব আর অর্ধেকে আমি গরুটা রাখবো। তো ওই গরু তখন আমি ওই রান্নাঘরের পাশে রাখি। আমি ওই গরুটা থেকে আজকে আল্লাহ নামে আমার 60টা গরু আছে, ছাগল আছে প্রায় 20টার মতন। এর থেকে আমার বাচ্চাগো পড়ালেখার খরচ হইতেছে এবং 3টা লোক আমার এখানে কাজ করে।
ওদেরও আপনার কর্মসংস্থান হইতেছে, পাশাপাশি আমার বাচ্চারও পড়ালেখা খাওয়ার সব কিছু আমার এই খামার থেকে হইতেছে। এবং এটার থেকে আমি আল্লাহর নাম হই, আমার আগে কিছুই ছিল না। আমি জমি প্রায় 200 ডিসিমেল জমি কিনছি, তারপরে বায়োগ্যাস 5 লক্ষ টাকা দিয়ে বায়োগ্যাস করছি। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে গড়ে তোলা হয়েছে নাজমা ডেইরি। এই নাজমা ডেইরি গড়ে তোলার পিছনে যেমন সুখের গল্প রয়েছে, তেমনি অনেকগুলো প্রতিবন্ধকতাও ছিল। তার এই খামার থেকে গরু চুরি হয়েছে, পাশাপাশি খড়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সর্বশেষ যে বন্যা হয়েছিল, সেই বন্যায়ও 15টির মতো গাভী মারা গিয়েছে। এখানে 22 কানি জমির খেরের ফাড়াটা আগুন লাগাই দিছে। দ্বিতীয়ত 1 বছর আগে আমার 5টা গাভী নিয়ে গেছে। এরপরে আমরা করোনাতে একটু ক্ষতিগ্রস্ত হয়েছি, এরপরে আপনার এই লকডাউনে ক্ষতিগ্রস্ত হয়েছি, বন্যাতে ক্ষতিগ্রস্ত হয়েছি। বন্যাতে প্রায় আমার ঘরের গরুর ভিতরে 5 ফুট পানি উঠে গেছে। প্রায় এই গরু নিয়ে আমি আমার বসত বাড়িতে বিল্ডিং করছি, ও বিল্ডিংয়ে নিয়ে আমার 2 লাখ টাকার ফার্নিচার ফালা দিয়ে আমরা গরুগুলো ওখানে রাখছি। কিন্তু আমরা মারা গেছে, আপনার গাভী মারা গেছে 8টা, আর বাছুর মারা গেছে 7টা, প্রায় 15টা গরু মারা গেছে। কিন্তু আমরা কোথায় থেকে কেউ থেকে কোনো সহযোগিতা পাইনি। সবাই যেন খামার করে, আর খামার হচ্ছে যে আপনার দেশের জন্য উন্নতির একটা মাধ্যম। আপনি যদি খামার করেন তাহলে আপনি দেশের কিছু উন্নতি করতে পারবেন। যেমন আপনার খামার একটার মাধ্যমে আপনার বেকারত্বটা দূর হবে। আর সরকার যদি আমাদেরকে যদি একটা ঋণের ব্যবস্থা করে দেয় তাহলে আমরা খামারটা আরও বড় করতে পারি। নাজমা আক্তার একজন নারী উদ্যোক্তা। সে আজকে একটা গরুর থেকে আজকে তার পরিশ্রম করে অনেক অগ্রসর হয়েছে। আজকে তার গরু অনেক বড় খামার হয়েছে। এলাকার অনেক বেকার ছেলেরা অনেকেই মোটামুটি ধরেন 8-10টা কর্মচারী নিয়ে আসে খামারটা পরিচালনা করতেছে। নাজমা একজন সফল উদ্যোক্তা বা সফল খামারি বলা চলে। আমরা মনে করি নাজমার মতো করে যারা গ্রামীণ নারী রয়েছে তারাও এগিয়ে আসতে পারেন নতুন নতুন খামার গড়ে তোলার জন্য। তবে এজন্য শুধু একজন ব্যক্তির উদ্যোগই যথেষ্ট নয়। সেক্ষেত্রে যারা সংশ্লিষ্ট প্রশাসন রয়েছেন তারা যদি তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে, তাহলে আমরা মনে করি সর্ব জায়গায় কিন্তু এরকম নতুন নতুন উদ্যোক্তা গড়ে উঠবে। শীত মানেই ভাপা পিঠা। তাতে সবার কাছেই বেশি পরিচিত সাদা চালের গুঁড়া দিয়ে বানানো মজাদার ভাপা। কিন্তু পাহাড়ের চিত্র ভিন্ন। এখানে মেলে ব্যতিক্রমী এক ভাপা পিঠা, যার রং সাদা নয়, কালো। জুমের বিন্নি চালের গুঁড়া, নারিকেল আর গুড় দিয়ে তৈরি এই পিঠার স্বাদও আলাদা, যার কদর বাড়ছে সবার কাছে, জানাচ্ছেন জিয়াউল হক। আমরা কিছুক্ষণ আগে ঘুরে এসেছি শহরের আসামবস্তি ব্রিজ এলাকায়। সেখানেও দেখেছি যে কয়েকটি দোকান বসেছে যেখানে কালো বিনি চালের পিঠা বিক্রি করা হয়। আমরা সেটি ঘুরে এসে এই মুহূর্তে অবস্থান করছি শহরের স্টেডিয়াম এলাকায়, যেখানে আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে প্রায় 10 থেকে 12টি দোকান রয়েছে। যে প্রত্যেকটি দোকানই যে ভাপা পিঠা বিক্রি করা হয়, সাদা এবং কালো বিনি চালের ভাপা পিঠা, এবং কালো বিনি চালের পিঠা বেশি বিক্রি হচ্ছে আমরা দেখেছি। এবং এখানকার শুধু স্থানীয়রা নয়, বিভিন্ন পর্যটকরাও আসেন এখানে, এবং যারা রাঙামাটিতে বেড়াতে আসেন তারাও আসলে এই স্বাদটি গ্রহণ করে থাকেন। শীতকাল সময় বেজাকে না ওই সাদাটা আর খালোটা বেশি চলে, বেজা কিনা ভালো। সাদা চাল হচ্ছে আতপ চাল। সাদা চাল হচ্ছে মানে সব জায়গায় পাওয়া যায়, বাংলাদেশে যে কোনো জেলায় পাওয়া যাবে। কিন্তু এই কালো বিনি চাল হচ্ছে এটা পাহাড়ি জুমে হয়, 3 পার্বত্য জেলা ছাড়া অন্য জায়গায় পাওয়া যায় না। এটা স্বাদটা অন্য ধরনের আর একটু আঠালো ভাব বেশি, তাই মানে পার্বত্য অঞ্চলে হচ্ছে এই কালো বিনি চালের ভাপা পিঠা খুবই প্রচলিত। লঙ্কাপুরা বিনি বলে এটা 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 বৈশাখ মাস ওইটা রোপণ করে, ওইটা বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন মাস এগুলো বাইর হয় আর কি। ফাটকটা হচ্ছে সাদা হচ্ছে ওই জমিনে, আর যেটা খালো সেটা হচ্ছে মানে পাহাড়ে অর্থাৎ জমি চাষ করা হয়, এটাই ফাটক হচ্ছে। আমরা দেখেছি যে ভাপা পিঠাগুলো যে পার্বত্য জেলার বাইরে যে সেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে আতপ চালের ভাপা পিঠা বা সাদা রঙের হয়ে থাকে। কিন্তু রাঙামাটির যে ভাপা পিঠাগুলো আমরা দেখেছি যে শীতকালের শুরুতেই রাঙামাটির আসামবস্তি, তবলছড়ি এবং বনরূপা সহ স্টেডিয়াম এলাকায় যে দোকানগুলো বসেছে, সেই দোকানগুলোতে যে পিঠাগুলো বিক্রি করা হয় ভাপা পিঠা, সেগুলোর মধ্যে একটু ভিন্নতা রয়েছে, এই বিশেষত্বও রয়েছে আসলে অনেকটা। যে বিশেষত কারণ হচ্ছে যে পাহাড়ের যে জুমে চাষ হয়, কয়েক ধরনের
ধান চাষ হয়, যেটার মধ্যে হচ্ছে সাদা বিনি চাল, লাল বিনি চাল এবং কালো বিনি চাল। এই এই ৩ বিনি চালের মধ্যে কালো বিনি চালের পিঠাটা, যে চাল যে ভাঙে যে পিঠা তৈরি হয়, যে কালো বিনি চালের পিঠা, তার যে বিক্রিগুলো আমরা দেখেছি সেগুলো আসলে খুব ভালোই বেচাকেনা হচ্ছে। ওই আমাদের বিনি চাল তো দু এক প্রকার থাকে, ঠিক আছে, কাটা আর কালোটা হচ্ছে ভিন্ন। এই জন্য আমরা এখানে সব সময় এই কালোটার প্রতি গ্রাহক বেশি এবং কদর বেশি আর কি, এক কথায়। স্পেশালিটি হচ্ছে এটা একটু রেয়ার বাংলাদেশের জন্য, এটা শুধু পার্বত্য চট্টগ্রামে পাওয়া যায়। আর এইটা হচ্ছে একটু সফট টাইপের হয়, আমরা টিপিক্যাল যে ভাপা পিঠাগুলো খাই এর থেকে একটু ডিফারেন্ট টাইপের। আমি চট্টগ্রাম থেকে আসছি, এটা খেয়ে ভালোই লাগলো, বাট আমরা যে সাদাটা খাই এটা থেকে একটু ডিফারেন্ট ছিল, এটা মানে মুখে দিতে আঠালো ছিল আর কি, মজাই। গ্রাম বাংলা ঐতিহ্য আমাদের দীর্ঘদিনের একটা, আমাদের যা খেয়ে আসছিলাম, অনেকে হলো ভাপা পিঠা, কেউ বলে দু পিঠা, কিন্তু এই ভাপা পিঠা আমাদের বাংলার সংস্কৃতির একটা অংশ। তো পার্বত্য চট্টগ্রামের প্রেক্ষাপট হলো এখানে জম চাষের জমির ধান যেটা, এখানে ভিন্ন চাউল হয়, ওটা দিয়ে আরো ভাপা পিঠা একটু ভালো হয়। আমরা সাধারণত সাদা টাইপের যেগুলা ওই চাউলের গুঁড়া দিয়ে যেগুলো খাই, এখানে আসছে এটা আমার ভিন্ন একটা অনুভূতি জাগছে আর কি। যেটা হচ্ছে যে আপনার বাবা পিঠাতে আপনার বিনি চাউল, এটার সাথে আপনার স্পেশাল দিচ্ছে যে আপনার গুড়। এটা আজকে প্রথম খাওয়া, আর টেস্টটা আছে মোটামুটি ভালোই, খারাপ না। সাদাটা যেমন আপনার ঝরঝরা থাকে, কিন্তু কালোটা হচ্ছে আঠালো টাইপের, মানে এটা খেলে মানে গালের ভিতর লেগে থাকে আর কি, মানে স্বাদ আছে, ভালোই স্বাদ। এটা কালো বিন্নি চালের পিঠা, তো সাদাটার তুলনায় একটু অন্যরকম এবং খুব মজাদার। তো আমি নিজেও অনেকবার খাইছি এখানে, আজকে বাড়িতে যাচ্ছি, এজন্য নিয়ে যাচ্ছি সবার জন্য। শুধু হচ্ছে কালো বিনি চালের পিঠা বা সাদা যে ভাপা পিঠা সেই বিক্রি হচ্ছে সেটিই নয়, এখানে আমরা দেখেছি যে বড়া পিঠা, সাইন্না পিঠা, পাটিসাপটা পিঠা ছাড়াও রয়েছে পাজন তরকারিও এখানে বিক্রি করা হচ্ছে। এবং এখানকার বিক্রেতারা বলছে যে এই যে বিনি চালের পিঠাটাই আসলে সবচেয়ে বেশি বিক্রি করা হয়। এটির স্বাদ এবং এটির বিশেষত্বের কারণে এখানকার যে স্থানীয় ক্রেতারা এবং সহপর্যটকরা বেশি আগ্রহ দেখান খেতে। এবং এটি প্রতিটি আসলে প্রতি পিস 20 টাকা করে বিক্রি করছেন বলে তারা জানিয়েছেন। এছাড়াও বলছেন যে শীতের শুরুতেই আসলে তারা এইসব দোকানগুলোতে এখানে বসেন এবং বিকেল 4টা থেকে রাত 9টা বা 9:30 পর্যন্ত তারা এখানে বিক্রি করে থাকেন। খাগড়াছড়ির অন্যতম মনোরম পর্যটন স্পট আলোটিলা, যার রহস্যময় গুহাই বেশি পরিচিত সবার কাছে। কিন্তু আলোটিলার ভোরে স্নিগ্ধ রূপ দেখেছেন কেউ? যেই রূপ বাংলার ভূস্বর্গ খ্যাত সাজেকের চেয়েও কোনো অংশে কম নয়। আলোটিলার সেই শিশির সিক্ত ভোরের মন কাড়া রূপ তুলে ধরছেন নুরুস্তাফা মানিক। খাগড়াছড়ির পর্যটনের নাম আসলেই সবার আগে যে নামটি আসে সেটি হলো আলোটিলা। এখানকার এক সময়কার প্রথম এবং একমাত্র যে একটি পর্যটন স্পট ছিল সেটি ছিল আলোটিলা। তবে সময়ের বিবর্তনে এখন অনেকগুলো পর্যটন কেন্দ্র হয়েছে, তবে তারপরও আলোটিলার যে জনপ্রিয়তা কিংবা আলোটিলার যে সৌন্দর্যটা সেটি কিন্তু পর্যটকদের কাছে বরাবরই এখনও আকর্ষণীয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে খাগড়াছড়িতে ঘুরতে আসা পর্যটকদের পদচারণায় মুখর থাকে এই আলোটিলা। এর পাশাপাশি বছরের পুরো সময় জুড়ে কিন্তু স্থানীয় পর্যটকরাও এখানে ঘুরতে আসেন। প্রতিদিন এখানে কিন্তু পর্যটকদের দেখাই মিলে, সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত এখানে পর্যটকদের আনাগোনা থাকে। তবে একটি সৌন্দর্য স্থানীয় কিংবা পর্যটকরা মিস করে যান, সেটি হলো এখানকার ভোরবেলার একটি দৃশ্য। বাংলার ভূস্বর্গ খ্যাত সাজেকে যেই ভোরের দৃশ্য পর্যটকরাও অবলোকন করতে পারেন, সেই দৃশ্য কিন্তু দেখার সুযোগ মিলে এই আলোটিলা থেকে। তবে পর্যাপ্ত প্রচারণা কিংবা মানুষের না জানার কারণে এখানের এই সুযোগ মিস করে যাচ্ছেন পর্যটক কিংবা স্থানীয়রা। এই খাগড়াছড়িতে থাকি, প্রায় সময় সকালবেলা আসা হয় আলোটিলাতে, এক এক সময় এক এক রূপ দেখা হয় আলোটিলা। তো এই জিনিসটা আমার বেশ ভালো লাগে উপভোগ করতে। খাগড়াছড়ি থেকে এসেছি, সদর থেকে। আসলে আলোটিলার এক এক সময় এক এক ঋতু, এগুলো অনেক সুন্দর লাগে। এই যে সকালবেলার দৃশ্যটা মাশাআল্লাহ অনেক সুন্দর। সাজেকের থেকেও এখানে মোটামুটি অনেক ভালো মেঘ পাওয়া যায় সকালবেলা। তাহলে এখানে থাকার ব্যবস্থা যদি আরও ভালো হয়, রিসোর্ট হয়, তাহলে মানুষ এখানে আলোটিলা এসে রাত্রি যাপন করতে পারে। কারণ আমরাও চাই যে সাজেকের মতন আলোটিলা থেকেও আমরা যেন মেঘটা যেন এখান থেকে দেখতে পারি। সবাই আসলে সবাই একসাথে দেখলে ভিউটা হয়তো আমাদের জন্য আরও সুন্দর হবে। পর্যটকরা খাগড়াছড়ির উদ্দেশ্যে আসেন, তারা কিন্তু এই আলোটিলা হয়ে আসেন, এবং যারা জানেন কিংবা যারা প্রকৃতি দেখতে ভালোবাসেন স্থানীয়রা, তারা কিন্তু ছুটে আসেন সকাল সকাল এই আলোটিলা থেকে সূর্যোদয় কিংবা কুয়াশা মোড়ানো খাগড়াছড়ি শহর দেখার জন্য। আজকে আমরা পেয়েছি তেমন কিছু পর্যটকদের।
গাড়ি আসছে, কিন্তু ওরা আসলে ধারণা বিদ্যে এরা চলে গেছে। কিন্তু আমরা কিন্তু এর আগে একবার আসছিলাম এখানে, আসলে আমার তো ভালো লাগছে, এই জন্য আমরা আজকে আবার আসি, যাওয়ার সময় এখানে ঢুকছি আর কি। তো মানুষ যদি ধানে একটু যদি একটু ফতা না হয়, তাহলে মানুষ হয়তো এখানে আসলে আরও কিছুটা সুন্দর হবে। যারা সকাল সকাল আসবেন তারা আলুটিলায় এই সময় কাটাতে পারবেন, অনেক সুন্দর আছে, সুন্দর ওয়েদার আছে, এখানে দেখলে অনেক ভালো লাগবে। আসলে দেখতে খুবই ভালো লাগতেছে। আমরা যখন ঢাকাতে থাকি তখন এইসব ভিউগুলো দেখে খুবই দুর্লভ হয়ে যায় আর কি, কিন্তু এইসব খাগড়াছড়ি সাজেকে গেলে আসলে মানে মনোমুগ্ধকর জিনিসপত্রগুলো দেখা যায়। আলুটিলা পর্যটন কেন্দ্রের যারা দায়িত্বে রয়েছেন তারা বলছেন তারা প্রতিদিন ফজরের নামাজের পর থেকে প্রস্তুতি নিয়ে রাখেন পর্যটকদের বরণের জন্য, এবং যখনই পর্যটকরা আসেন তারা তখনই কিন্তু পর্যটকদেরকে এখানে প্রবেশের জন্য সুযোগ করে দেন, এবং পর্যটকরা এসে তারা যে সকালের অর্থাৎ ভোরের যে সূর্যোদয়ের মুহূর্ত কিংবা ভোরের যে কুয়াশা ঢাকা যে প্রকৃতি সেটি দেখার সুযোগ যারা চান তাদেরকে কিন্তু প্রবেশের সুযোগ দেওয়া হয়। এবং তারা বলছেন যদি স্থানীয় প্রশাসন পর্যাপ্ত পরিমাণে এই বিষয়টি প্রচার করেন কিংবা মানুষ যদি জানে আরও বেশি, তবে সেই যে সকালের ভোরের যে একটি প্রকৃতির সৌন্দর্যটা রয়েছে আলুটিলা থেকে যে খাগড়াছড়ি শহর দেখা কিংবা অন্যান্য যে সৌন্দর্যটা রয়েছে সেটি দেখার যদি সুযোগ থাকে, তবে এখানের পর্যটকের আনাগোনা বাড়বে বলে বলছেন এখানকার সংশ্লিষ্টরা। এখানে সকালে 6টা থেকে আপনারা রাত 7টা পর্যন্ত ঢুকতে পারবেন, রাত 7টার পরে আর ঢোকা যাবে না। এখানে সকালে আপনারা আসলে দেখতে পারবেন ওই যে মেঘের দৃশ্যটা, বিশেষ করে মেঘের দৃশ্যটা দেখতে পারবেন, আবার সূর্যোদয়ের দৃশ্যটা খুব সুন্দর দেখা যায়। খাগড়াছড়িতে বেড়াতে আসা সিংহভাগ পর্যটকেরই গন্তব্য সাজেক। যদি প্রচারণা চালানো যায় তবে স্থানীয়দের পাশাপাশি পর্যটকদেরকে আকর্ষণ করা যাবে আলুটিলার দিকে, কারণ এখান থেকে সকালের যেই প্রাকৃতিক সৌন্দর্যটা কিংবা সূর্যোদয়ের যে একটি দৃশ্য দেখা যায় সেটি কোনো অংশে কিন্তু সাজেকের চেয়ে কম নয় বলছেন এখানে ঘুরতে আসা পর্যটকরা। কক্সবাজারে দীর্ঘদিনেও গড়ে ওঠেনি বর্জ্য ব্যবস্থাপনা, ফলে বছরের পর বছর শহরের সব বর্জ্য ফেলা হচ্ছে বাঁকখালী নদীর তীরে। এতে বিষিয়ে উঠেছে স্থানীয়দের জীবন। পাশাপাশি বর্জ্যের বিশাল পাহাড়ের কারণে ঢাকা পড়েছে নতুন নির্মিত সেতুটির অপরূপ সৌন্দর্যও। জানাচ্ছে নাজিম নিহাত, ছবি তুলেছেন সাদেক হোসেন খোকা। বর্জ্যের যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটি কক্সবাজারের একদম প্রাণকেন্দ্রে অবস্থিত, অর্থাৎ শহরের কস্তুরাঘাটে এই বর্জ্যের পাহাড়টি ধীরে ধীরে গত কয়েক বছরের ব্যবধানে কক্সবাজার পৌরসভা গড়ে তুলেছে। আমরা যেটি গত কয়েক বছরের ব্যবধানে দেখতে পেয়েছি, কক্সবাজারে আসলে বর্জ্য ব্যবস্থাপনার সঠিক কোনো প্ল্যান নেই এবং সঠিক কোনো পরিকল্পনা নেই, যে কারণে শহরের পুরো জায়গা থেকে সংগৃহীত ময়লাগুলো প্রতিদিন কয়েকশো ট্রাক করে এখানে ফেলানো হয়। ধীরে ধীরে সেই ময়লাগুলো এখন বর্জ্যগুলো ধীরে ধীরে পাহাড়ে পরিণত হয়েছে, যার কারণে একদিকে যেমন বাঁকখালীর দূষণ হয়েছে, দখল হয়েছে, অন্যদিকে আশপাশের পরিবেশটা দুর্গন্ধে বিষিয়ে উঠেছে। এখানে এই যে জায়গাটিতে বর্জ্যের পাহাড়টি রয়েছে সেখানে একটি নতুন সেতু তৈরি করা হয়েছে, কুরুশকুলের সাথে কক্সবাজারের যে সংযোগ সেতু সেই সেতুকে ঘিরে প্রতিদিন শত শত দর্শনার্থী এখানে ভিড় করেন এই সেতুর সৌন্দর্য উপভোগ করার জন্য। কারণ সেতুটি করা হয়েছে বাঁকখালীর একেবারে মোহনায়, সে কারণে পড়ন্ত বিকেলে এটি অত্যন্ত সৌন্দর্য উপভোগ করা যায় এখান থেকে। একদিকে যেমন মৎস্য অবতরণ কেন্দ্রের সৌন্দর্য দেখা যায়, অন্যদিকে সারি সারি দাঁড় করানো মাছ ধরার ট্রলারের সৌন্দর্যগুলো উপভোগ করা যায়। কিন্তু এই সৌন্দর্য উপভোগের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে থাকে এখানকার বর্জ্যের যে দুর্গন্ধগুলো। অনেক সময় দেখা যায় এই এলাকা থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে এনে ময়লা ফেলানো হচ্ছে, বিভিন্ন লোকজন ময়লা ফেলতেছে। এখন যারা পর্যটক হিসেবে আমরা যারা একটু মনকে ফ্রেশ করার জন্য কিংবা একটু বিকেলবেলা যারা একটু মোটামুটি আনন্দ করার জন্য বলেন, যেটা বলেন পর্যটক স্পট হিসেবে যে আমরা দেখার জন্য আসি, সেখানে এই ধরনের ময়লার স্তূপগুলো থাকার কারণে হচ্ছে অনেক পর্যটক এখানে আসতে পারতেছেন। আমি আসছি এখানে একটু সুন্দরভাবে বসার জন্য, বসে একটু টাইম স্পেন্ড করব, কিন্তু এই দিক দিয়ে যে আসার সময় যে দুর্গন্ধটা যে বের হয় ওই দুর্গন্ধটার কারণে এই ব্রিজ আর বসতে ইচ্ছে করে না। কেননা হচ্ছে যে বাতাসের সাথে তো সব দুর্গন্ধ তো উড়ে আমরা যেখানে যাই ওইটা একবার নাকে ঢুকলে সারাদিনই ওই জিনিসটা আমাদের থেকে যায়। তার কারণে হচ্ছে যে আমি যা মনে করি, যেহেতু এটা একটা খুব সুন্দর একটা ব্রিজ করা হয়েছে মানুষের আড্ডার বসার জন্য, এর পাশে এই জিনিসগুলো না থাকলে আমরা মনে করি খুব ভালো হবে আর মানুষের জন্য খুব স্বাস্থ্য ভালো থাকবে। এখানে আমরা দেখি বিকালবেলায় হাজার হাজার পর্যটক এখানে আসে ঘোরার জন্য। এই বর্জ্যগুলোর কারণে অনেক পর্যটক এখান থেকে বিমুখ হয়ে অন্যদিকে চলে যাচ্ছে। এটা পর্যটন সম্ভাবনাময় একটা জায়গা। এই বর্জ্যের কারণে
পর্যটক যে মৌসুম, সেই মৌসুমের পর্যটকরা এখানে ভ্রমণ করতে পারছে না, এটা বিমুখ হয়ে যাচ্ছে। পরিবেশ কর্মী এবং রাজনৈতিক কর্মীরা যেটি বলছেন যে মানুষের কক্সবাজারের মতো একটি জায়গায় এই ধরনের বর্জ্য দেখে স্বাভাবিকভাবে মনে হতে পারে যে কক্সবাজারের মানুষের মধ্যে মানুষের রুচি নিয়ে প্রশ্ন উঠতে পারে এবং এই শহরের পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠতে পারে। সে কারণে এটি এখন দীর্ঘদিন না হলেও নতুন করে পরিকল্পনা নিয়ে এই বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যানটি দ্রুত বাস্তবায়ন করা উচিত, যাতে করে এই বর্জ্যগুলো খোলা স্থানে এবং বাকখালীর নদীর মোহনায় যাতে করে আর না ফেলা হয়। কক্সবাজার একটা আন্তর্জাতিক মানের শহরে, মানে আমি আন্তর্জাতিক মান বলছি যে জিওলজিক্যালি যে আন্তর্জাতিক কক্সবাজার, সেই শহরে এই ধরনের বর্জ্য যদি দেখা যায় তাহলে মানুষ আসলে মনে করবে আমাদের মাথার ভিতরেও এই ধরনের বর্জ্যগুলো আছে। এটা খুবই অস্বস্তিকর এবং সাথে সাথে কি পরিমাণ আনপ্ল্যান্ড একটা সিটি হলে এবং শহর হলে কী ধরনের ইন্ট্রাকোলাবোরেশন না থাকলে এইরকম একটা মানে দুর্দান্ত শহর হয়ে ওঠার জায়গায় সেখানে এই ধরনের বর্জ্য থাকে, যেখানে প্রতিদিন মানুষ যাওয়ার সাথে মানুষের সমস্যা হচ্ছে, সাথে এটা ওপেন দেখা যাচ্ছে। তো সেখানে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ, সুস্থ মস্তিষ্কের প্ল্যানে এই ধরনের উন্মুক্ত বর্জ্য ব্যবস্থা থাকাটা উচিত নয় মনে করি। বাকখালী নদীটি ভরাট হয়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে পৌরসভার ময়লার স্তূপগুলো দেখলে বোঝা যায়, এবং সেগুলোই মূলত বাকখালী নদী ভরাটের অন্যতম কারণ। কক্সবাজারের মতো একটি পর্যটক শহরে এই যে স্বাধীনতা 53 বছর পরেও বর্জ্য ব্যবস্থাপনার আধুনিক কোনো সরঞ্জাম নেই, আধুনিক কোনো ব্যবস্থা নেই, এর চাইতে লজ্জাজনক আর কিছু হতে পারে না। আমরা যতটুকু জানি ওয়ার্ল্ড ব্যাংকের অধীনে কিন্তু একটি ডাম্পিং স্টেশন করা হয়েছে পৌরসভার জন্য, সেটি এখন ভূতের বাড়ি হিসেবে রয়ে গেছে, সেখানে কেউ যায় না। কারণ পৌরসভার মূল টার্গেট হচ্ছে পৌরসভার ময়লার স্তূপ দিয়ে যেন বাকখালীটা ভরাট করা যায় এবং বাকখালী নদীটাও ধ্বংস করে দেওয়া যায়, সেই প্রক্রিয়ায় মূলত তাদের একটা চক্রান্ত চলছে। কীভাবে তাদের ময়লা যতটুক যায় ততটুক যেন তাদের সম্পদ হয়ে যায়, পৌরসভার নিজস্ব একটা দখলদারিত্ব চলছে বাকখালী নদীর উপর মূলত ময়লার স্তূপ দিয়ে। এই বর্জ্যের পাহাড় একদিকে যেমন সৌন্দর্য নষ্ট করছে, অন্যদিকে পরিবেশের দূষণও বাড়াচ্ছে। কারণ এই বিশেষ করে বর্ষাকালে এই বর্জ্যের ভাগাড় থেকে ধীরে ধীরে প্লাস্টিক বর্জ্যগুলো বাকখালীর মোহনায় গিয়ে পৌঁছে যায় এবং সেখান থেকে বাকখালী থেকে ধীরে ধীরে সেগুলো সাগরে গিয়ে মিশে যায়, যার ফলে শুধু নদী নয় সাগরও দূষিত হচ্ছে এই বর্জ্যের ভাগাড় থেকে। তাই এটি দ্রুত সরিয়ে বাকখালীর নদীর মোহনা মুক্ত করার পাশাপাশি সৌন্দর্য যেমন বৃদ্ধি করা জরুরি, তেমনিভাবে মানুষের পরিবেশগত এবং যে সমুদ্র এবং নদীর পরিবেশ রক্ষা করার জন্য দ্রুত এই বর্জ্যের ভাগাড়টি এখান থেকে সরিয়ে ফেলার দাবি এখানকার সকল মানুষের। দর্শক, এই ছিল আজকের আয়োজন। চট্টগ্রাম বিভাগের ভিন্নধর্মী সব খবর নিয়ে আবারও হাজির হব আগামী শুক্রবার একই সময়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।